Welcome everyone from Matrix Point. I am Dr. Jilanur Rahman Shubho, currently working as Phase B resident, hepatobiliary pancreatic and liver transplant department, BSMMU. So আজকে আমরা লাস্ট 17 ডিসেম্বর যে রেসিডেন্সিটা পরীক্ষাটা হয়ে গেল, দ্যাট ইজ মার্চ 22 সেশনের জন্য, সেটার হিস্টোলজি এমব্রায়োলজি কোশ্চিন নিয়ে একটু অ্যানালাইসিস করব। সো অ্যানালাইসিসের শুরুতে যদি আমি বলি, যখন পরীক্ষাটা হয় স্বাভাবিকভাবেই একটু ডিফারেন্ট ওয়ের পরীক্ষা ছিল, 200 মার্কের জায়গায় 100 মার্কের পরীক্ষা ছিল। সবগুলো চ্যাপ্টার থেকে যে ইকুয়াল কোশ্চিন আসবে, যেটা নর্মাল ট্রেডিশনালি আমরা চিন্তা করি, সেরকম ছিল না। আমরা খুব বেশি টেনশনে ছিলাম, বিশেষ করে আমি যে আসলে কোন চ্যাপ্টার থেকে আসলে কীভাবে আমরা পড়ালাম বা কী অ্যামাউন্টের কোশ্চিন আসবে, এটা একটু ডাউটফুল বিষয় ছিল। এবং আলটিমেটলি যখন ফার্স্ট আমরা ফিডব্যাক নিলাম যে আসলে কোশ্চিনটা কেমন হয়েছে বা কোন জায়গাটা খারাপ হয়েছে, সবারই একটা কোশ্চিন কমন উত্তর ছিল যে অ্যানাটমি কোশ্চিন খুব হার্ড, অ্যানাটমি কোশ্চিন খুবই আনকমন, অ্যানাটমি একদমই পারা যায় নাই। তো আসলে অ্যানাটমি কোশ্চিনটা কেমন ছিল, বা আসলে অ্যানাটমি কোশ্চিনগুলোকে হার্ড ছিল কিনা বা আপনাদের দখলের বাহিরে ছিল কিনা, সেগুলো আমরা এই অংশটাতে দেখব। মেনলি আমি হিস্টোলজি এমব্রায়োলজি থেকে দেখাবো, এবং হিস্টোলজি এমব্রায়োলজি থেকে সবগুলো ফ্যাকাল্টি মিলে টোটাল 6টার মতো কোশ্চিন আসছে। আমি দেখলাম টোটাল 6টা কোশ্চিন ইনক্লুডিং অল ফ্যাকাল্টি। সো এই 6টা ফ্যাকাল্টির কোশ্চিনগুলো আসলে কীভাবে আমরা প্রিপারেশন নিয়েছিলাম বা আমাদের পিটফলগুলো কোথায় ছিল, বা সামনের দিকে আমাদের যাদের রেসিডেন্সি হয় নাই, আমরাই বা কীভাবে ফার্দার এই অংশগুলোতে প্রিপারেশন নিব, সেটাই আমার আজকের মূল লক্ষ্য আপনাদের দেখানো, এবং আলটিমেট কেমন কঠিন ছিল। সো লেটস স্টার্ট উইথ আওয়ার ফার্স্ট টপিক, দ্যাট ইজ হিস্টোলজি, অ্যান্ড লেটস গো উইথ আওয়ার ফার্স্ট কোশ্চিন। সো হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চিন? The following epithelial cell have surface modification. So surface modification আমরা শীটে 2-3টা স্টার্ট দিয়ে পড়ি, এবং শীটে আমি যদি সরাসরি চলে যাই, এরকম একটা ছবি কিন্তু আমরা শীটের মধ্যে দেখেছি, ম্যাট্রিক্স শীটে, এবং আমরা এটার প্রিপারেশন নিয়েছি যে আমরা বলতাম যে there are 4 surface modification in human body: microvilli, cilia, flagella and stereocilia। এবং এগুলো কোথায় থাকে, এই এক্সাম্পলগুলো আমরা পড়েছিলাম। যেমন পড়েছিলাম মাইক্রোভিলাই থাকে স্মল ইন্টেস্টাইন অ্যান্ড কিডনি, স্টেরিওসিলিয়া থাকে এপিডিডাইমিস অর সেন্সরি হেয়ার সেল ইন দ্য ইনার এয়ার, সিলিয়া থাকে অডিটরি টিউব, টিম্পেনিক মেমব্রেন, আর ইউ ক্যান সে নন মোটাইলগুলো থাকে ব্রেইনেস, সেন্ট্রাল স্পাইনাল কর্ড, অ্যান্ড ফ্লাজেলা থাকে অনলি ইন স্পার্মাটোজোয়া। সো এই টপিকটার কোশ্চিন আসছে সারফেস মডিফিকেশন, বাট কোশ্চিনটা কিন্তু ক্লিন কাট কোশ্চিন ছিল না। কঠিনই বলা যেতে পারে যে আপনাকে এক্সাম্পল চায় নাই, ওই এক্সাম্পলগুলো কোনটা কিন লাইনিং সেখান থেকে কোশ্চিন করছে। সো অপশনগুলো আপনি খেয়াল করেন, আপনার অপশন ছিল সিম্পল কলামনার এপিথেলিয়াম, সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, ট্রানজিশনাল এপিথেলিয়াম, সিউডো স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম অ্যান্ড স্কোয়ামাস এপিথেলিয়াম। সো ফার্স্টে আমরা যে এক্সাম্পলগুলো পড়ে গিয়েছি, যে ইন্টেস্টাইন, কিডনি, এগুলো অপশানে কিন্তু নেই। অপশানে কেমন দেখা যাচ্ছে যে সিম্পল কলামনার এপিথেলিয়াম, কিউবয়েডাল এপিথেলিয়াম, এগুলো চলে আসছে। সো পারা যেত কিনা, পারলে আমরা কীভাবে পারতাম? আপনি সহজভাবে যদি চিন্তা করেন, আপনি এটা জানেন, আপনি এক্সাম্পল জানেন মাইক্রোভিলাই কোথায় পাওয়া যায়, স্মল ইন্টেস্টাইনে পাওয়া যায়, বাট আপনি স্মল ইন্টেস্টাইনে লাইনিং এপিথেলিয়াম পড়ে যান। আমরা লাইনিং এপিথেলিয়াম থেকে ইনফিনিটি স্টার দিয়ে পড়ে যাই, ঠিক না? স্মল ইন্টেস্টাইনের লাইনিং এপিথেলিয়াম কী ছিল, একটু রিকল করার চেষ্টা করি। সিম্পল কলামনার এপিথেলিয়াম, অথবা অডিটরি বা কিডনিতে আমি যদি টিউবুলসগুলোর ভিতরে আসি, টিউবুলসগুলোতে কী থাকে, কিউবয়েডাল এপিথেলিয়াম, এটা কিন্তু আমরা সবাই জানি। এবং এই এপিথেলিয়ামের লাইনিংগুলো আমরা ইনফিনিটি স্টার দিয়ে পড়ে যাই। তাহলে আপনি ওই নলেজটাই যদি এখানে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার কি মনে হয় যে আমি যদি সিম্পল কলামনার না বলে স্মল ইন্টেস্টাইন এক্সাম্পল দিতাম, তাহলে আপনি হয়তো পারতেন, বাট সেটাই মডিফাইড করে দেওয়া হয়েছে। তাহলে সিম্পল কলামনার এপিথেলিয়াম অবলিক আমি বলতেই পারি স্মল ইন্টেস্টাইন, অথবা সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম অবলিক আমি বলতেই পারি রেনাল টিউবিউলস, ঠিক না? ট্রানজিশনাল এপিথেলিয়াম, আমাদের ওখানে কোথাও ট্রানজিশনাল এপিথেলিয়াম যেটা ব্লাডারে পাওয়া যায়, এক্সাম্পল বক্সে ব্লাডার ছিল না। সিউডোস্ট্রেটিফাইড রেসপিরেটরি এপিথেলিয়ামের কোথাও নাম ছিল না। অথবা স্কোয়ামাস এপিথেলিয়াম, ওখানে কোথাও স্কোয়ামাস এপিথেলিয়ামের নাম নাই। তাহলে ক্লিন কার্ডভাবে একটু জাস্ট মডিফিকেশন করে নিতে হচ্ছিল। এই অর্থে আমি কোশ্চেনটাকে কঠিন বলতে পারি। মডিফিকেশন করে এক্সাম্পলগুলোর লাইনিং চিন্তা করলে আমাদের উত্তর দাঁড়ায় প্রথম দুইটা, দ্যাট ইজ সিম্পল কলামনার এপিথেলিয়াম অ্যান্ড সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, বাকি 3টা ফলস। এবং এই লাইনটা সরাসরি আমাদের জাঙ্কুরিয়া বেসিক হিস্টোলজি 15 এডিশনে 77 নাম্বার পেজে আপনি পেয়ে যাবেন। সো দ্যাটস কোয়াইট অ্যাটিপিক্যাল অ্যান্ড ডিফারেন্ট। ইউজুয়ালি এক্সাম্পলগুলো থেকে কোশ্চেন আসে, বাট এবার কিন্তু এক্সাম্পলের ভিতরে যে লাইনিং সেখান থেকে কোশ্চেন আসে। সো আপনি এই অর্থে বলতেই পারেন যে ভাই আমি তো ধরতে পারি নাই, কঠিন, বাট এইটুকু কঠিন কোশ্চেন তো এক্সপেক্টেড। আমি এটাকে খুব বেশি কঠিন বলবো না যে একদম অজানা জিনিস ছিল,
জিনিসটা কিন্তু আমাদের জানার ভিতরেই ছিল। সো এটা পারা উচিত ছিল, যারা একটু শার্প, একটু কোরিলেশন করে নিতে পারেন। আই থিঙ্ক সবাই এগুলো উত্তর পরীক্ষার হলে পেরেছেন, অথবা যারা আমরা পারছি না তাদের এই কোরিলেশন করার ক্যাপাসিটিটা অবশ্যই ডেভেলপ করতে হবে। ওকে ওকে, নেক্সট মুভ অন টু আওয়ার সেকেন্ড কোশ্চিন, দ্যাট ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এই অংশটা যেটা হচ্ছে আমাদের সেলুলার অর্গানলিসের অংশটা, আমি প্রতিবারই বলি গোলগি অ্যাপারেটাস, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এইগুলো থেকে একটা কোশ্চিন আসেই। এটা ইনফিনিটি স্টার একটা টপিক, যে কোনো একটা অর্গানলিস থেকে কোশ্চিন করবে। এবং আমাদের এবারকার কোশ্চিনগুলো এসেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। সো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা যদি আবার একটু শীটের ছবিগুলো দেখি, আমরা এই ছবিটা কিন্তু শীটের ম্যাট্রিক্স শীট থেকে নিয়ে আসা হয়েছে, এবং ম্যাট্রিক্স শীটে এরকম একটা ছবি দেখানো হচ্ছে যে এখানে একটা নিউক্লিয়াস, এটা মেন বডির ছবি, আর তার পাশে আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছি, তার পাশে গোলজি অ্যাপারেটাস। এবং এই ছবিটা যদি আমরা পড়েছি কিন্তু অনেকবার ক্লাসে, এগুলো ডিটেলস পড়ার চেষ্টা করেছি, আমরা যদি একটু মনোযোগ দিই তাহলেই 80% স্ট্রিমগুলো অ্যান্সার করা সম্ভব। কীভাবে সম্ভব আমরা একটু দেখে আসি। যে এই যে কমপ্লেক্স সিস্টেম অফ ইন্ট্রাসেলুলার টিউবিউলস, এটা দেখতে একটা টিউবের মতো কমপ্লেক্স, প্যাঁচানো প্যাঁচানো, তাহলে এটা বোঝাই যাচ্ছে। এটা আমি ট্রু দিব না ফলস দিব? অবশ্যই ট্রু দিব। ইজ কানেক্টেড টু নিউক্লিয়ার মেমব্রেন থ্রু ট্রান্সফেজ। আবার আমি ছবিতে যাই, টিউবুলসগুলো খেয়াল করে দেখেন, শুরু হচ্ছে কি নিউক্লিয়াসের পাশ থেকে। তাহলে নিউক্লিয়াসের সাথে সম্পর্ক আছে কি নাই, কি মনে হয়? ছবি দেখলেই অ্যান্সার পাওয়া যায়। কোন অর্গানলিসের সাথে লেগে আছে? এটা কি সেল মেমব্রেনের সাথে লেগেছিল? নো। এটা কি মাইটোকন্ড্রিয়ার সাথে লেগে আছে? না, এটা নিউক্লিয়াসের সাথে লেগে আছে। এটাই আপনাকে জানতে চাওয়া হয়েছে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু। নেক্সট বলেছে হ্যাজ এ মেমব্রেন স্ট্রাকচার দ্যাট সিমিলার টু সেল মেমব্রেন। আচ্ছা, সেল মেমব্রেনটা কেমন? সেল মেমব্রেন আমরা সারাদিন পড়ি যে সেল মেমব্রেন ইউনিক, সেল মেমব্রেন একটা ফ্লুইড মোজাইক মেমব্রেন থাকে, দুইটা লিপিড বাইলেয়ার থাকে, এরকম স্ট্রাকচার বডির অন্য কোথাও পাওয়া যায় না, ঠিক না? তাহলে স্বাভাবিকভাবে এটার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই, দ্যাট ইজ কমপ্লিটলি সেপারেট। সেল মেমব্রেন তো একটা এক ধরনের স্ট্রাকচার, ফ্লুইড লিপিড বাইলেয়ার স্ট্রাকচার, বাট এখানে সিঙ্গেল কন্টিনিউয়াস লেয়ার থাকে, ওর সাথে এর কোনো সম্পর্কই নেই। তাহলে মেমব্রেন স্ট্রাকচার সিমিলার না, এটা আমরা ধারণা থেকে বলতে পারতাম। Next is associated with ribonucleoprotein. I think this system is quite interested and it's quite difficult. Ribonucleoprotein আমাদের মনেই হতে পারে এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাফ হয় ডিউ টু প্রেজেন্স অফ দিস রাইবোজোম। তাহলে রাইবোজোমের কারণে রাফ হয়, এটা কিন্তু আমিও জানি আপনিও জানেন, বাট আপনাকে পরীক্ষা কিন্তু রাইবোজোম বলে নাই, বলে দিয়েছে কি আরএনএ, রাইবোনিউক্লিওপ্রোটিন। তাহলে আরএনএ আর রাইবোজোম টোটালি সেপারেট জিনিস। কোথায় আরএনএ, কোথায় রাইবোজোম? রাইবোজোমের কারণে রাফ হয়, রাইবোজোম থাকে, নট আরএনএ। তাহলে এই স্ট্রিমটা কি হবে? অ্যাবসলিউটলি ফলস। ইজ অ্যাসোসিয়েটেড উইথ রাইবোনিউক্লিওপ্রোটিন, ফলস, অ্যাসোসিয়েটেড উইথ রাইবোজোম। ওকে, ইজ ওয়েল ডেভেলপড ইন নন সিক্রেটরি সেল। আমরা জানি এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি, এগুলো মেইনলি কি কাজ করে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা বলি যে প্রোটিন তৈরি করে আর এনজাইম তৈরি করে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্টেরয়েড তৈরি করে। তাহলে এগুলো তৈরি করার পর সেল থেকে কি হবে? বের তো হবে, ঠিক না? কোনো সেল থেকে যদি কিছু বের হয় বা তৈরি করার পর যায়, তাহলে আমরা সেগুলোকে সিক্রেটরি সেল বলতে পারি। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো কোন সেলে বেশি থাকবে, সিক্রেটরি সেল নাকি নন সিক্রেটরি সেল? কারণ এই রাফ আর স্মুথ যেটাই আমি ধরি না কেন, তারা কিন্তু জিনিসপত্র তৈরি করে বের করে দেয়, আইদার স্টেরয়েড অর প্রোটিন। তাহলে অবশ্যই এগুলো এক ধরনের সিক্রেটরি সেল। তাহলে এগুলো কোথায় বেশি থাকবে? অবশ্যই সিক্রেটরি সেলে বেশি থাকবে, নন সিক্রেটরি সেলের সাথে এর কোনোই সম্পর্ক নাই। এবং এই কোশ্চিনটা টোটালটাই কনসেপশন বেসড, এবং এটা জাঙ্কুরিয়া 15 এডিশন পেজ নাম্বার 30 থেকে স্ট্রিমগুলো অনেকটাই কালেক্ট করা, এবং এরকম ছবিগুলো এবং আমরা যে ফাংশনগুলো দেখি একটু যদি কোরিলেট করে নিতে পারতাম, তাহলে কিন্তু পরীক্ষায় এখান থেকে ফুল নাম্বার আমার মতে গেইন করা সম্ভব ছিল। এবং এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, নট অনলি ফর দিস রেসিডেন্সি। আপনি যে সামনে যে কোনো একটা এন্ট্রেন্স এক্সাম দেন, আপনাকে এই অর্গানালিসের যে কোনো একটা থেকে কোশ্চিন করবেই, দ্যাট ইজ কোয়াইট এক্সপেক্টেড। নেক্সট কোশ্চিনটা আমরা দেখি। এটা অবশ্য সব ফ্যাকাল্টির জন্য না, স্পেসিফিকভাবে যারা আপনার ডেন্টিস্ট্রি ফ্যাকাল্টি তাদের জন্য। সো নর্মালি আমরা ডেন্টিস্ট্রি ফ্যাকাল্টি ম্যাট্রিক্সে সামনাসামনি যারা থাকেন তাদের কিন্তু আমরা ডেন্টিস্ট্রি ফ্যাকাল্টি টাচ করি না, দ্যাটস ওয়াই হয়তো আপনাদের কাছে এই কোশ্চেনটা অপরিচিত মনে হতে পারে, এবং এটা সহজে যে আপনারা আসবেন নট দ্যাট, এটা একদমই তাদের জন্য স্পেসিফিক। তারপরও এটা আপনাদের ইএনটি ক্লাসে হয়তো পড়ানোর কথা, অথবা আমি যেটা বলি হেড নেক ব্রেন আইবল নোজ সেই ক্লাসে। সো এটা নিয়ে তো ওরিড হওয়ার কিছু নাই, এটা টোটালি সেপারেট একটা ফ্যাকাল্টির কোশ্চেন। তারপর আমরা কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা বলা হচ্ছে যে অলফ্যাক্টরি এরিয়া, আমাদের নেজাল ক্যাভিটির দুইটা এরিয়া, একটা হচ্ছে নেজাল ভেস্টিবুল আর একটা হচ্ছে উপরের দিকে অলফ্যাক্টরি সেন্সেশন যেখানে থাকে, সেই অলফ্যাক্টরি এরিয়া অফ দ্য নেজাল ক্যাভিটি ইজ লাইনড বাই লাইনিং এপিথেলিয়াম অফ অলফ্যাক্টরি। স্বাভাবিকভাবে অনেকগুলো সেলের নাম দেওয়া রয়েছে, তাহলে আমরা একটু দেখি যে কী হতে পারে।
যেমন গবলেট সেল কি এখানে থাকবে? গবলেট সেলের কাজ কি? মিউকাস সিক্রেট করা। আপনার অলফ্যাক্টরির ওই জায়গাটা যদি মিউকাস জমা হয় তাহলে আপনি সেন্স পাবেন কেমনে, গন্ধ পাবেন কেমনে? মিউকাস জমিতে ওই জায়গা বন্ধ থাকবে। গবলেট সেল কোথায় থাকে? আমরা পড়ি গবলেট সেল প্রেজেন্টিন, আমরা হিস্টোলজি ক্লাসে জিআইটি হিস্টোলজির সময় পড়ি যে যত নিচে আমরা নামি ইন্টেস্টাইনের তত গবলেট সেল বাড়তে থাকে, ঠিক না? তাহলে গবলেট সেল মেনলি থাকে ইন্টেস্টাইন, রেসপিরেটরি ট্র্যাক্ট, যেখানে আপনার সিক্রেশন হয়, বাট নট নেজাল। হ্যাঁ, আপনি বলতে পারেন তাহলে নাক থেকেও তো সিক্রেশন হয়। হ্যাঁ, নাকের ভিতরেও থাকবে, বাট নাকের নট অলফ্যাক্টরি রিজন। আমাকে স্পেসিফিক অলফ্যাক্টরি রিজনে জিজ্ঞেস করেছে। আমি রেসপিরেটরি অংশ যদি যাই ভেস্টিবুলের পিছনে তখন হইতে পারে, বাট নট ইন অলফ্যাক্টরিয়া, তাহলে গবলেট সেল হবে না। কলামনার এপিথেলিয়াম, এখানে ইউজুয়ালি কলামনার এপিথেলিয়াম থাকে না। কলামনার এপিথেলিয়াম স্পেসিফিক, আমরা কলামনার এপিথেলিয়াম কোথায় কোথায় থাকে এগুলো কিন্তু এপিথেলিয়ামের চার্টের ভিতর পড়ে ফেলি। নেক্সট কয়টা টিপিক্যাল সেল পাওয়া যায়? ব্রাশ সেল, ব্যাজাল সেল অ্যান্ড সাপোর্টিং সেল। ইয়েস, এই অলফ্যাক্টরি এরিয়াতে অলফ্যাক্টরি নার্ভ থাকে এবং নার্ভগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য সেখানে কিছু সাপোর্টিং সেল এবং ব্যাজাল সেল পাওয়া যায়। সো লাস্টের দুইটা ট্রু হবে, বাকি তিনটাই ফলস হবে। ওকে, তারপরে আমি বলে দিচ্ছি যে যেহেতু এটা ডেন্টিস্ট্রি ফ্যাকাল্টির কোশ্চিন, অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে, এই কোশ্চিনটা নিয়ে ভয় পাওয়ার মতো কিছু না। দিস কোশ্চিন ওয়াজ টেকেন ফ্রম জাঙ্কুরিয়া বেসিক হিস্টোলজি 15th edition, page number 350. So last question from histology. Another question, the cell are attached to the extracellular matrix by which of this following junction? Cell junction থেকে একটা সিম্পল কোশ্চিন করা হয়েছে, বেশ কয়েকটা নাম দেওয়া হয়েছে যে একটা সেলের সাথে কি দিয়ে যুক্ত থাকে। এবং আমি যদি আপনাকে সরাসরি এই ছবিটা দেখেন, এটা আমাদের ম্যাট্রিক্স কালার অ্যাটলাস, আপনাদের পরিচিত, আপনারা অনেকে এটা পড়ে গেছেন। এবং এই কালার অ্যাটলাসের পেজ নাম্বার 96 যদি আপনি খেয়াল করেন, এরকম একটা কমপ্লেক্সের ছবি দেওয়া আছে যে একটা সেল আরেকটা সেলের সাথে কি কি সেলুলার জাংশন দিয়ে যুক্ত করা থাকে। এবং এখানে বারবার আমিও ক্লাসে বলি যে জাস্ট নামগুলো যদি আপনি একবার পড়েন তাহলেও হবে, এত ডিটেলস কিন্তু লাগে না। অথবা ছবিটার দিকে একবার যদি তাকান তাহলে সেল জাংশনগুলোর নাম পাওয়া যায়। এই কোশ্চিনটাই তোলা হয়েছে সিম্পল, এখানে যে কটা অপশন দেওয়া ছিল প্রত্যেকটাই ট্রু হবে। রেফারেন্স জাঙ্কুরিয়া পেজ নাম্বার 75, 76, 77। একটা শুধুমাত্র একটু কনফিউশন হতে পারে, ফোকাল অ্যাডিশন, যেটা ছবির ভিতরে বলা ছিল না বাট ভিতরে ডেসক্রিপশানে বলা আছে, দ্যাটস ওয়াই এটাও ট্রু হবে। তো সেল জাংশনের নাম আপনাকে জানতে চাওয়া হয়েছে, একদম বেসিক। এবং এটা কালার অ্যাটলাসটা ঠিক এই উদ্দেশ্যেই তৈরি করা যে আপনি যদি শুয়ে শুয়ে এগুলো একবার দুইবার দেখতেন তাহলে কিন্তু আপনার নামগুলো অটোমেটিক রিকল হয়ে যেত। সো এই চারটা কোশ্চিনে আমাদের হিস্টোলজিতে সবগুলো ফ্যাকাল্টি মিলেছিল এবং চারটা কোশ্চিনে আমি বলতে পারি যে হ্যাঁ কিছুটা প্যাচাই দিছে, বিশেষ করে সারফেস মডিফিকেশনের কোশ্চিনটা যেটা আমরা ফার্স্টে ডিসকাস করলাম, ক্লিন কাট করে নাই, বাট একটু কোরিলেট করে নিতে হতো আপনাকে। অলফ্যাক্টরি যদি ডেন্টিস্ট্রি ফ্যাকাল্টি, এটা একটু টাফ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একদমই সহজ কোশ্চিন এবং এটা অজানা কিছু ছিল না, আমাদের প্র্যাকটিসের ভিতরেই ছিল, এটাও পারা উচিত। এবং লাস্ট যেটা আমরা পড়লাম সেল জাংশন, এটাও তো একটা ছবির কোশ্চিন ছিল। সো ছবিটা যদি আমরা অ্যাটলাসে বারবার দেখতাম তাহলে কিন্তু আমাদের জন্য এটা অ্যান্সার করা খুব একটা কঠিন ছিল না। সো হিস্টোলজি চারটা কোশ্চিনকে আমি অ্যাভারেজ বলতে পারি, অ্যাভারেজ কঠিন, একদম সহজও না, আবার খুব যে ইজি কোশ্চিন করেছে তাও না। তাহলে আমরা এমব্রায়োলজিতে চলে আসি। এমব্রায়োলজিতে সব ফ্যাকাল্টি মিলে দুইটা মাত্র কোশ্চিন করেছে এবং স্বাভাবিক 100 মার্কের পরীক্ষায় একটা অংশ থেকে দুইটা কোশ্চিন আমার মতো অনেক অনেক বেশি। সো কি দুইটা কোশ্চিন ছিল? ফার্স্টেই কোশ্চিন ছিল উলফেরিয়ান ডাক্টস ডেরিভেটিভস সম্বন্ধে। সো আমি যদি ক্লাসে একটু রিকল করি, আমরা যারা ক্লাস প্রোগ্রামে ছিলাম ম্যাট্রিক্সে, এমব্রায়োলজি ক্লাস আমার সাথেই হতো, আমি বলতাম যে এমব্রায়োলজি থেকে দিন শেষে আপনাকে 5টা জিনিস পড়তে হবে, ঠিক না? কয়টা জিনিস? 5টা জিনিস, 5টা ডেরিভেটিভস পড়তে বলতাম এবং সেইখান থেকে কোশ্চিন আসছে। সেটা না পড়ার কোনো কোশ্চিনই না, একদম সিম্পল কোশ্চিন। এবং উলভেরিয়ান ডাক্ট থেকে আমরা কি পড়তাম? আমরা একটা শর্টকাট পড়তাম এইভাবে। আমরা যদি একটু রিকল করি, যারা ম্যাট্রিক্সের স্টুডেন্ট ছিলাম, ক্লাস প্রোগ্রামে ছিলাম, আমরা এইভাবে পড়তাম যে এই ডাক্টের ডেরিভেটিভ মনে রাখার জন্য all male genitalia except কি ছিল? except testis including proximal convoluted tubules থেকে collecting tubules in both সেক্স। এইভাবে আমরা শর্টকাট পড়তাম কিন্তু ক্লাসে, মনে পড়ে যে যেই সেক্সে যান কিডনির একটা সার্টেন পোর্শন আসবে এবং অল মেল জেনিটালিয়া আসবে এক্সেপ্ট টেস্টিস। সিম্পল একটা লাইন ছিল, এখান থেকে কোশ্চেন না পড়ার কিছুই নেই। সো অপশনগুলো খেয়াল করেন, প্রথমে দিছে এপিডিডাইমিস, মেল জেনিটাল ট্রু, অ্যাপেন্ডিক্স অফ টেস্টিস এক্সেপ্ট টেস্টিস ফলস। নেক্সট লোয়ার পার্ট অফ দ্য ইউটেরাস প্রশ্নই ওঠে না, ফিমেল জেনিটাল, মেলের প্রশ্নই নাই, ফলস।
র্যাপটাস ডিফারেন্স টু সেমিনাল ভেসিকল টু, এটা না পারার মতো কিছুই নাই, 100তে 100 পাওয়ার মতো কোশ্চেন। সো সিম্পল ক্লাসটা ফলো করলাম আমরা যারা করছি, এবং ডেরিভেটিভস বিভিন্নজন বিভিন্নভাবে মনে রাখেন, আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করছিলাম। আই থিঙ্ক এই কোশ্চেনটা আমরা সবাই পরীক্ষায় চান্স পাই আর না পাই, এইটা তো মিস যাওয়ার কথা ছিল না, এখানে প্যাচও দেয় নাই, কিডনির কথাগুলো আনেই নাই। তাহলে খুব সহজ কোশ্চেন ছিল, এবং আমাদের ম্যাট্রিক্স শিটে যদি এই যে দেখেন, এখানে আমরা এই ছবিটা দেখে প্র্যাকটিস করেছিলাম, এবং এরকম একটা বক্স ছিল, এবং আমরা শর্টকাটটা প্র্যাকটিস করেছিলাম। সো এটুকু প্র্যাকটিস করলে আই থিঙ্ক মোর দেন এনাফ, খুবই কমন একটা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনটা আমরা আসি। নেক্সট কোশ্চেনটা ছিল নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস। সো এগেইন ডেরিভেটিভস, আমি যেটা বারবার বলি ক্লাসে, ইমব্যালজি মানে কি ডেরিভেটিভস, 5টা ডেরিভেটিভস আপনাকে মুখস্থ করতে হবে। সো সেই ডেরিভেটিভস থেকে দেখেন 2টা কোশ্চেন, তাহলে আমার তো মনে হয় ইমব্যালজি 100% কোশ্চেন সহজ হয়েছে। অ্যানাটমি যে আমরা কঠিন কঠিন বললাম, আমার তো হিস্টোলজিতে অ্যাভারেজ কঠিন, বাট ইমব্যালজিতে আমি কঠিন বলতে নারাজ। ইমব্যালজি একদম পানির মতো কোশ্চেন হয়েছে, একদমই পানির মতো। তো নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভসের ম্যাট্রিক্স সেট আপনার যদি থাকে কাছে, 59 পেজে নিউরাল ক্রেস্ট সম্বন্ধে ডিটেলস লেখা রয়েছে, নিউরাল ক্রেস্ট এবং নিউরাল টিউব, ঠিক না? নিউরাল ক্রেস্ট এবং নিউরাল টিউব, এবং নিউরাল ক্রেস্টে অনেকগুলো ডেরিভেটিভস, আমরা যারা ক্লাস প্রোগ্রামে ছিলাম আমরা কিন্তু এরকম একটা মেমোরিজ দিয়ে মনে রাখার চেষ্টা করতাম, এস ও এম সি প্লাস কে গ্যাংলিয়ন, এরকমভাবে আমরা মনে রাখার চেষ্টা করতাম। তো কিছু, তাহলে এই জিনিসটাও যদি আপনার মনে থাকতো যে এস ও এম সি প্লাস কি গ্যাংলিয়ন, তাহলে ইজি। হ্যাঁ ঠিক আছে, 2-1টা স্ট্রিম হয়তো পারবো না, বা 4টা তো পারতে পারি। তাহলে আমরা স্ট্রিমগুলো দেখি, কিচ্ছু জানি না, খালি সূত্রটাই মনে আছে। তাহলে প্রথমে সিলিয়ারি মাসল, যা মন চায় কি দিতাম, সি তো ছিল, এস এম সি সি, ট্রু দিতাম না? অবশ্যই ট্রু দিতাম। কর্নিয়াল স্টোমা, এটাও ট্রু দিতাম। কর্নিয়াল এপিথেলিয়াম, বুঝতেছি না, এটাও ট্রু দিতাম, সি আছে। মেলানোসাইট, করোডাল মেলানোসাইট, এই এম দিয়ে আমরা যে সেলগুলো পড়ি তার মধ্যে একটা ছিল মেলানোসাইট, ঠিক আছে। তারপর হচ্ছে অপটিক নার্ভ, অপটিক নার্ভ হবে না, অপটিক নার্ভ আমরা দুটাই জিনিস পড়ি, যে নিউরাল টিউব আর নিউরাল ক্রেস্ট। কি বলছিলাম আমি, যে নিউরাল টিউব থেকে কি আসে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ক্রেস্ট থেকে কি আসে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন, স্পাইনাল কর্ড, ব্রেইনের নার্ভ, ব্রেইনের ইলংগেশন, প্রলংগেশন, দ্যাট ইজ অপটিক নার্ভ, এগুলো আসবে কোত্থেকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে। অথবা আমরা যদি এগেইন আবার যদি আমাদের সেই বইয়ে চলে যাই, খেয়াল করে দেখেন আপনার যে নিউরাল টিউবের চার্টটা দেওয়া রয়েছে, সেখানে 2 নম্বরে খুব বড় করে রেটিনা এবং অপটিক নার্ভ কিন্তু লেখা হচ্ছে। আমরা একটা ক্লাসে নিউরাল টিউব, নিউরাল ক্রেস্ট পড়ার সময় বারবার প্র্যাকটিস করতাম। তো ঠিক আছে, মোটামুটি এটা যদি এই সূত্র দিয়ে যদি আপনি ক্লাসটাও ফলো করতেন, আই থিঙ্ক আপনি 5টার মধ্যে 4টা স্ট্রিম চোখ বন্ধ করে পারা যেত। কিছু বুঝেন আর না বুঝেন, একটা স্ট্রিমে একটা কনফিউশন হবে, সেটা হচ্ছে সি এবং বি। দেখেন দুটাই সি দিয়ে শুরু হয়েছিল, তাই থিওরিটিক্যাল যদি না বুঝতাম আমরা দুটাই ট্রু দিতাম। বাট একটু পার্থক্য আছে, একবার বলছে কর্নিয়াল স্ট্রমা, আর একটা বলছে কর্নিয়াল এন্ডোথেলিয়াম, বাহিরের দিকে। হ্যাঁ, সো কর্নিয়াল এন্ডোথেলিয়াম আর একটা হচ্ছে কর্নিয়াল স্ট্রমা, কোনটা কোত্থেকে আসে, ঝামেলাটা এই জায়গাটাই হয়ে গেছে। যদি কর্নিয়ার সামনের দিকে কথা চিন্তা করেন, কর্নিয়ার স্ট্রমা, সেটা নিউরাল ক্রেস্ট থেকে আসে, বাট আমি যখনই কর্নিয়াল এন্ডোথেলিয়াম, কর্নিয়াল এপিথেলিয়াম বলে ফেলবো, তখন কিন্তু সেটা নিউরাল ক্রেস্ট থেকে আসে না। ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট। আমরা জানি যে বডির সারফেসের দিকে যত কিছু থাকে, স্কিন, কনজাংটিভা, লোয়ার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানেল, লোয়ার পার্ট অফ দ্য ইউরেথ্রা, nasal vestibule, oral cavity up to vestibule, গাম, চিক, এরকম সার্টেন কিছু এরিয়া যেগুলো ন্যাচারাল অরিফিসেস, আমরা যদি ক্লাস একটু রিকল করি আমরা এইভাবে পড়তাম যে ন্যাচারাল অরিফিসেস যেগুলো, সেগুলো সামনের দিকের অংশটা কোথেকে আসে, সারফেস এক্টোডাম থেকে আসে। সো আপনার চোখও ন্যাচারাল অরিফিস, ঠিক না? মুখ, নাক, কান এগুলোর মতো, এবং চোখের সামনের দিকের অংশগুলো, কর্নিয়ার সামনের দিকের অংশগুলো আসে কোত্থেকে, সারফেস এক্টোডাম থেকে। ক্লিয়ার? ওকে, তাহলে এই একটা শুধুমাত্র আপনি সূত্র খাটায় ভুল করতে পারতেন। তো তারপর আমরা যারা ওভার স্মার্ট তারা এটা ভুল করার কথা না, কারণ আমরা সার্ফেস ইলেকট্রনের ভিতরে এই জিনিসগুলো পড়ি, তো হয়তোবা ভুল হতো না। তারপরও এগেইন এই শর্টকাটটা থাকলে কিন্তু এখান থেকে এই অ্যান্সারগুলো করা সম্ভব ছিল। ওকে, সো তারপরে আমি বলতে চাই যে আসলে ইম্বায়োলজি কোশ্চেনগুলো একদমই সহজ ছিল, দুটোই ডেরিভেটিভসের কোশ্চেন ছিল, এবং দুটো থেকে 100% মার্ক তোলার মতো সম্ভব। সো তাহলে ফাইনাল কনক্লুশন আমি অন্তত হিস্টোলজি, ইম্বায়োলজি নিয়ে বলতে চাই, অ্যানাটমি প্রতিবারই ডিফিকাল্ট হয়, সামনে আপনি যখন পরীক্ষা দেবেন সেবারও ডিফিকাল্ট। এবার খুব বেশি ডিফিকাল্ট আমি বলতে নারাজ, কারণ হিস্টোলজি কোশ্চেনটা কম্পারেটিভলি অনেক ইজি মনে হচ্ছে আমার কাছে।
হিস্টোলজিটা অ্যাভারেজ মনে হয়েছে, অ্যাভারেজ কঠিন, আর এমব্রিওলজিটা একদম ইজি। সো আপনি যদি জাস্ট ক্লাসগুলো ফলো করতেন এবং ম্যাট্রিক্স সিরিজের যেগুলো বই রয়েছে, বিশেষ করে অ্যানাটমির জন্য আমি অ্যাটলাসের কথাটা বলবো। এই অ্যানাটমিতে আসলে অ্যাটলাসের কোনোই বিকল্প নেই। এটা আমাদের ফার্স্ট ইয়ার থেকে স্যার ম্যাডামরা বলতো। আপনি যখন অ্যানাটমি পড়েন, যে জিনিসটাই পড়েন, ক্লাস করেন, অবসর সময়ে আপনাকে পৃষ্ঠাগুলো, ছবিগুলো বারবার দেখতে হবে। যত ছবি দেখবেন তত আপনার ইমপ্রেশন পড়বে, তত আপনি কোরিলেট করতে পারবেন একটার সাথে একটা, ক্লাসের সাথে আপনার শীটের সাথে বই, সবগুলো কোরিলেশনের জন্য অ্যাটলাসের কোনো বিকল্প নেই। সো অবশ্যই আমার একটা আপনাদের প্রতি সাজেশন থাকবে যে অ্যানাটমি আপনি যেভাবে প্রিপারেশন নেন ফার্দার এক্সামগুলোর জন্য, অবশ্যই একটা অ্যাটলাস, যেটা আপনার রেসিডেন্সির এন্ট্রান্স এক্সামের জন্য ইজি হবে। অ্যাটলাস তো আসলে অনেকগুলো আছে, সবগুলো অ্যাটলাস, সার্জিক্যাল অ্যাটলাস তো আসলে এই সময় আপনার জন্য দরকার না। আপনার একটা সিম্পল এন্ট্রান্স এক্সামের জন্য যেগুলো অ্যাটলাস, সেটা আপনি ফলো করতে পারেন এবং সেক্ষেত্রে আই থিঙ্ক ম্যাট্রিক্স সেটটা আপনাকে বেস্ট গাইড করবে। সো এই ছিল আমাদের অ্যানালাইসিসটুকু ফলো করেন, ফার্দার প্রিপারেশান নেন, হতাশ হওয়ার কিছু নেই। যারা আমরা এবার চান্স পাই নাই, ইনশাল্লাহ আমরা যদি ভালো করে প্রিপারেশান নিতে পারি, কোশ্চেনগুলো ভালো করে দেখি, ভালো করে পড়ি, অবশ্যই সামনের বার আমরা অবশ্যই সাকসেসফুল হব। সো টিল দেন ভালো থাকেন, থ্যাংক ইউ অল।